এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কতগুলো প্রিপোজিশনে আলোচনা করব এবং এই ক্লাসেও কিন্তু তোমরা বহু প্রিপোজিশনের নিয়ম শিখতে পারবে এবং জানতে পারবে। তাই বলবো শেষ পর্যন্ত ক্লাসটা করবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল করার নাম্বার, অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। এবং এর পাশাপাশি বলে রাখি, একদম কমপ্লিটলি নিউ একটা গ্রামারের ব্যাচ এবং একটা ডেসক্রিপটিভ রাইটিংয়ের ব্যাচ কিন্তু খুব শীঘ্রই, মানে দু তিন দিনের মধ্যেই কিন্তু আমরা শুরু করে দেবো। তোমরা যারা এনরোল হতে চাও, ইন্টারেস্টেড এবং শুরুর থেকে গ্রামারের সমস্ত বিষয়গুলো তোমরা আত্মস্থ করতে চাও এবং ডেসক্রিপটিভ রাইটিংয়ের সমস্ত বিষয়গুলো তোমরা আস্তে আস্তে শিখতে চাও, তাই বলবো যদি চাও তাহলে কিন্তু অতি শীঘ্রই তোমরা এই ব্যাচ দুটোতে এনরোল হয়ে যাও। এবং এর পাশাপাশি আরও একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে কি, এই যে বিগত যে WBPSI এর মেন্স হয়ে গেল, সেই মেন্সে কিন্তু আমাদের দেওয়া নোটস, মানে আমি তোমাদেরকে যে নোটস দিয়েছিলাম যারা অনলাইন পেইড ব্যাচের স্টুডেন্টস, সেখান থেকে কিন্তু সব কটা কোয়েশ্চেন একদম 100% হুবহু কমন আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। সেটা বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন হোক বা প্রেসি রাইটিংয়ের নোটস থেকে আসুক, বা আমরা ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশন হোক বা রিপোর্ট রাইটিং হোক, তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারবে। একদম হুবহু কিন্তু দাগ নাম্বার দিয়ে তোমরা মিলিয়ে নেবে, হুবহু কিন্তু কমন। দেখো, এগুলো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নয় যে কোনো পরীক্ষাতে কমন পাওয়া বা কমন আসবে এই উদ্দেশ্যে আমাদের পরীক্ষা দিতে যাওয়া উচিত নয়, আমি বারবার বলেছি। কিন্তু আমাদের প্র্যাকটিসের মাত্রাটা এতটা আমরা করি যে মাঝে মাঝে আমরা দেখি কিন্তু আমাদের প্রায় কিন্তু আমরা কমন পেয়ে যাই। যেমন PSC ক্লার্কশিপের মেনেও কিন্তু আমরা দেখেছি সমস্ত কোয়েশ্চেন কমন। তো আবারও বলবো যে কমন পাওয়াটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নয়, আমাদেরকে শিখতে হবে। এবং সেই রকমভাবে দুটো ক্লাস আমরা শুরু করেছি অনলাইন পেইড ব্যাচের জন্যে। তো গ্রামার এবং ডেসক্রিপটিভ রাইটিং যারা তোমরা শিখতে চাও, প্রথম থেকে আমি বলবো অতি শীঘ্রই এনরোল হয়ে যাও। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। দেখো, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ দুটোরই কিন্তু লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি। এরকমই বহু, আজকে যে আমরা ক্লাসটা করবো এরকমই বহু প্র্যাকটিসের এবং তার সলিউশন কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি রেগুলার। এই দুটো জায়গাতে অবশ্যই তোমরা কিন্তু জয়েন করে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো আজকের ক্লাসটা কী বলছে আমরা দেখে নিই। ফার্স্ট বলছে যে হি ওয়াজ সাকসেসফুল, সে সফল হয়েছিল ড্যাশ কমপ্লিটিং দ্য জব, কাজটা করাতে সে সফল হয়েছিল উইদিন 4 days, 4 দিনের মধ্যে। এবার দেখো, এখানে যে ওয়ার্ডটা আছে কমপ্লিটিং, এটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো কাজ বলছে। তাহলে নির্দিষ্ট কোনো কাজ কমপ্লিট করাতে, কমপ্লিট করা একটা কাজ, তো তাহলে সেই কমপ্লিট করাতে সে সফল হয়েছিল। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সফল হওয়া বা ব্যর্থ হওয়া বললে বা উন্নতি করা বললে নির্দিষ্ট বিষয় মেনশন করছে, নির্দিষ্ট সাবজেক্ট মেনশন করছে, তাহলে তার আগে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়ে যাবে? In is the correct preposition. He was successful in completing the job within 4 days, 4 দিনের মধ্যে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে স্যার এখানে আরেকটা জিনিস আছে, এখানে কিন্তু উইদিন রয়েছে। আমরা তো ইনও জানি, in 4 days জানি, আবার উইদিন 4 daysও জানি, তাই তো? তাহলে উইদিন কোথায় হবে, ইন কোথায় হবে? দেখো, একদম উইদিন হবে হচ্ছে মধ্যের, যে তোমাকে টাইমটা বলে দিয়েছে 4 দিন, সেই 4 দিনের মধ্যের কোনো সময়। ঠিক আছে, 4 দিনের মধ্যের কোনো সময়, ক্লিয়ার? 4 দিনের মধ্যের কোনো সময়। আর যদি একদম ইন দিয়ে দেয়, যদি ইন বলে ইন 4 days, সেক্ষেত্রে কিন্তু একদম এক্স্যাক্ট 4 দিন, মানে 4 দিনই লাগবে, না কম না বেশি, ক্লিয়ার? তাহলে এখানে হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days, আর ইন 4 days বললে একদম কোনো কম বেশি নয়, এক্স্যাক্ট ওই 4 দিন। নেক্সট কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে যে দীপক কুড নট সলভ দ্য প্রবলেম। ক্যান মানে পারা, কুড মানে অতীতকাল, তাহলে পারেনি, দীপক পারেনি সলভ করতে প্রবলেমটা। সেই কারণে কি বলছে, হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু গিভ মানে সে হার স্বীকার করবে, সে হাল ছেড়ে দেবে। তো হাল ছেড়ে দেওয়া একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, গিভ আপ ইজ দ্য কারেক্ট আনসার। দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, হি ডিসাইডেড টু গিভ আপ, ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, এটা একদম ইজি ছিল। নেক্সট বলছে হি ওয়াজ টু প্রিঅকুপাইড, সে এতটাই মগ্ন ছিল, প্রিঅকুপাইড মানে মগ্ন, ড্যাশ হিজ স্টাডিজ, তার পড়াশুনো নিয়ে এতটাই সে মগ্ন ছিল বা পড়াশুনোর সাথে এতটাই সে ব্যস্ত ছিল, ডুবেছিল, টু থিঙ্ক অব আদার ম্যাটার্স, যে সে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ব্যাপার নিয়ে সে কিন্তু আর ভাবতে পারছিল না। দেখো, একটা জিনিস বলে দিই আমাদের উত্তরে যাওয়ার আগে, এই যে টু আর পরেরটা হচ্ছে কি
টু, তাহলে এই টু আর টু 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 থাকার মানে হচ্ছে বাক্যের সেন্স হচ্ছে, অর্থ হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? তো যদি ওয়াজ থাকে তাহলে আমাদের কুড নট করতে হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। সে এতটাই মগ্ন ছিল, পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিল, ডুবে ছিল, সে কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে ভাবতো না, ভাবতে পারেনি। ক্লিয়ার? পারা কথাটা আমাদের এখানে আসবে। ওয়াজ থাকলে কুড নট, আর অ্যামিজার থাকলে ক্যান নট। তো এই টু আর টু তুলে দিয়ে আমাদেরকে কি করতে হয়? সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করতে হয়। ক্লিয়ার? হি ওয়াজ সো প্রিঅকুপাইড, প্রিপোজিশনটা বলছি, দ্যাট হি কুড নট থিঙ্ক অফ আদার ম্যাটার্স। ক্লিয়ার? যদি অ্যামিজার থাকতো তাহলে ক্যান নট। ক্লিয়ার? তাহলে টু টু তুলে দিয়ে সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করতে হয় আমাদের। এবার বিষয়টা হচ্ছে কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিঅকুপাইড থাকলে প্রিঅকুপাইডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? উইথ। হি ওয়াজ টু প্রিঅকুপাইড উইথ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়, আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব। নেক্সট সেন্টেন্স, তাহলে এখান থেকে কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে? প্রথম টু তুলে দিয়ে সো, যা আছে তাই, পরের টু তুলে দিয়ে দ্যাট। এবার দ্যাটের পরে মাথায় রাখতে হবে দ্যাট হচ্ছে কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে লাগে। তো দ্যাটের পরে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে। দ্যাট সাবজেক্ট বাক্যে তো হি, দ্যাট হি, তারপরে এখানে ওয়াজ ছিল বলে কুড নট, COULD, কুড নট। নট কোথা থেকে আনলেন স্যার? নট তো ছিল না, ওই যে বললাম টু টু থাকলে সেন্স নেগেটিভ, নট আনতে হবে। এখানে ওয়াজ ছিল বলে কুড নট, অ্যামিজার থাকলে ক্যান নট। দ্যাট হি কুড নট, তারপরে যা আছে তাই, থিঙ্ক অফ আদার ম্যাটার্স। এই গেল দুটো জিনিসই তোমরা শিখে গেলে, প্রিপোজিশন উইথ কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, বলছে দ্য টায়ার্ড হকার, বলছে ওই ক্লান্ত যে হকার ছিল, বিক্রেতা ছিল, ফল বিক্রেতা, যাই বিক্রি করুক না কেন, তাহলে সেই ক্লান্ত হকার স্যাট বসেছিল ড্যাশ দ্য ট্রি, গাছের নিচে। তাহলে গাছের নিচে মানে এখানে কিন্তু আমাদের আন্ডারই বলতে হবে, সেই গাছের আন্ডারে আছে। ক্লিয়ার? দেখো, ফল বিক্রি করতে করতে ছবিটা সবসময় তোমরা ছবিটা ফলো করবে, তাহলে কিন্তু বিষয়টা তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, তাহলে এখানে গাছের নিচে আন্ডার ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ঠিক আছে? দ্য টায়ার্ড হকার স্যাট আন্ডার দ্য ট্রি। তো এই রকমের রিলেটেড আর কি কি প্রিপোজিশন থাকতে পারে যেগুলো আমাদেরকে ঘাবড়াতে পারে বা আমরা প্রবলেমের মধ্যে পড়তে পারি, সমস্ত বিষয়গুলো দেখো আমি পাশাপাশি দিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আন্ডার, ট্রি থাকলে ডাইরেক্ট আন্ডার হবে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য ফার্মার, কৃষকটি স্যাট বসেছিল ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। এই শেড মানে হচ্ছে ছায়া, শেড মানে কিন্তু ছায়া। যখনই ছায়া বলবে, ছায়ার নিচে নয় কিন্তু ছায়ার মধ্যে বসেছিল। দেখো ছবিটা ভালো করো, দেখো গাছের একটা ছায়া পড়েছে, আগেরটায় দেখো কোনো ছায়া ছিল না। ক্লিয়ার? নিচে বসেছে, তার একটা ছায়া পড়েছে, তো এখানে গাছের ছায়া পড়েছে, সেই ছায়ার মধ্যে কিন্তু বসে আছে। ক্লিয়ার? তো এখানে ছায়ার মধ্যে, শেড, SHAD, বানানটা ফলো করবে। শেড যদি SHADE থাকে তাহলে আমাদের কি হয়ে যাবে? ইন প্রিপোজিশন বসবে। সি ইজ দ্য কারেক্ট আনসার, যে দ্য ফার্মার স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি, ঠিক যেমনটা এখানে ছবিতে দেওয়া আছে। ক্লিয়ার? এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে আমরা দেখে নেব। কি বলছে দেখো, বলছে যে রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। দেখো কেমিস্ট্রি হচ্ছে কি, কেমিস্ট্রি কিন্তু একটা সাবজেক্ট। তাহলে কোনো সাবজেক্টে ভালো খারাপ বললে গুডের পরে আমাদের প্রিপোজিশন কি বসবে? অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, গুড অ্যাট। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, ছবিটা ফলো করো। তাহলে রাম কিন্তু কেমিস্ট্রিতে ভালো। তাহলে কোনো সাবজেক্ট মেনশন করলে গুডের পরে সেই সাবজেক্টের আগে অ্যাট প্রিপোজিশন, গুড অ্যাট। ক্লিয়ার? সাবজেক্ট সবগুলো মাথায় রাখবো, আমি পরপর মেনশন করে দিয়েছি। গুড ইনও আমি তোমাদেরকে বলে দেবো। বলছে কি দেখো পরেরটা, বলছে হি ইজ গুড ড্যাশ প্লেয়িং দ্য গিটার। বলছে সে কিন্তু ভালো গিটার বাজাতে। তাহলে কিসে ভালো ছেলেটা? ছেলেটা কিন্তু গিটার বাজাতে ভালো। তাহলে এখানে একটা কি বলছে, আগেরটা সাবজেক্ট ছিল, এখানে অ্যাক্টিভিটি বলছে, অ্যাক্টিভিটি। ঠিক আছে? গিটার বাজাতে ভালো। তাহলে কোনো অ্যাক্টিভিটি বললে, কোনো কাজ বললে, কোনো সাবজেক্ট বললে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এখানেও কিন্তু ইন হবে না। হি ইজ গুড অ্যাট প্লেয়িং দ্য গিটার। ক্লিয়ার? নেক্সট সবগুলো মাথায় রাখবে এইভাবে, যেভাবে বলছি ইনটাও আমি বলে দিচ্ছি। ক্লিয়ার? তো এবার এখানে কি বলছে দেখে নাও। হ্যাঁ, এবার তোমাদের এখানে যেটা বলছে যে দে আর গুড ড্যাশ প্রবলেম সলভিং। দেখো তারা হলো ভালো প্রবলেম সলভিংয়ে। তাহলে এখানে কি, এখানে স্কিল বলছে, প্রবলেম সলভ করা, এটা হচ্ছে একটা স্কিল, দক্ষতা। তাহলে কোনো স্কিল, কোনো অ্যাক্টিভিটি, কোনো সাবজেক্ট বললে আমাদের প্রিপোজিশন গুডের পরে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। দে আর গুড অ্যাট প্রবলেম সলভিং। তাহলে তিনটে বিষয় তোমরা মাথায় নিয়ে নাও। তাহলে এখানে কি বলেছে, কোনো সাবজেক্ট বললে অ্যাট, তারপর কি বলেছে, তারপর বলেছে কোনো অ্যাক্টিভিটি, গিটার বাজাতে, তাহলে কিন্তু অ্যাট। আর এখানে আমাদেরকে যেটা বলছে
যে প্রবলেম সলভিং এটা একটা স্কিল, তাহলে কোনো স্কিল বললেও কিন্তু অ্যাড প্রিপোজিশন। নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। বলছে দ্য কিডস, বাচ্চারা ওয়্যার ভেরি গুড, তারা খুব ভালো ছিল ড্যাশ ক্লাস টুডে, মানে আজকে ক্লাসের মধ্যে বাচ্চারা খুব ভালো ছিল, মানে তাদের ব্যবহারটা ভালো ছিল। তাহলে দেখো এখানে কিন্তু একটা একটা পরিবেশ বা একটা বিহেভিয়ার বলছে, কোনো একটা জায়গায় তাদের বিহেভিয়ার, দেখো ছবিতে লিখে দেওয়া আছে গুড বিহেভিয়ার, ক্লিয়ার, বিহেভিয়ার VIOUR। তাহলে কোনো একটা প্লেসে যদি কোনো ভালো ব্যবহার কেউ করে, ভালো থাকে, তাহলে কিন্তু গুড শব্দের পরে সেই প্লেসের আগে আমাদের কি বসবে, ইন প্রিপোজিশন বসবে। এখানে কিন্তু আর অ্যাড হবে না, কোনো সাবজেক্ট নেই, কোনো স্কিল নেই, কোনো অ্যাক্টিভিটি নেই। তাহলে কোনো একটা জায়গা, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা পরিবেশ, সেখানে কোনো কিছু ভালো হচ্ছে বা কোনো একটা মানুষ সেখানে ভালো, সেই রকম ক্ষেত্রে সেই প্লেসকেই, সেই এনভায়রনমেন্ট, সেই সিচুয়েশনের আগে কিন্তু আমাদের ইন বসবে। এখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো অ্যাক্টিভিটি থাকবে না, কোনো স্কিল থাকবে না, তাহলে এখানে ইন। দ্য কিডস ওয়্যার ভেরি গুড ইন ক্লাস টুডে, ক্লিয়ার। তাহলে এখানে বিহেভিয়ারের কথা বলছে কিন্তু, এবং একটা প্লেস, সেই প্লেসের আগে আমরা ইন দিয়ে দিলাম। এবার কি বলছে দেখে নাও, বলছে শি ইজ অলওয়েজ গুড ড্যাশ অ্যান ইমার্জেন্সি। দেখো ইমার্জেন্সি বলেছে, কিন্তু এখানে কি বলেছে, এখানে একটা সিচুয়েশন বলেছে, এখানে একটা সিচুয়েশন। তাহলে যে বললাম যে কোনো একটা প্লেস, কোনো একটা সিচুয়েশন, কোনো একটা এনভায়রনমেন্টে যদি কেউ ভালো হয়, তাহলে সেই সিচুয়েশন, সেই এনভায়রনমেন্ট, সেই আমাদের প্লেসের আগে ইন প্রিপোজিশন বলছে। তাহলে শি ইজ অলওয়েজ গুড ইন অ্যান ইমার্জেন্সি, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইন অ্যান ইমার্জেন্সি। দেখো মেয়েটা কিন্তু আগুন ধরেছে, আগুন নেভাতে কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে যে কোনো ইমার্জেন্সিতে, ঠিক আছে, সেই সিচুয়েশনটাকে। তাহলে এখানে কিন্তু আমাদেরকে ইন বসাতে হবে। যদি স্যার এখানটায় এই ইমার্জেন্সি না দিয়ে যদি আমি বলতাম ম্যানেজিং দ্য সিচুয়েশন, তাহলে তখন ম্যানেজ ওই ভাবটা আসতো, একটা স্কিল, তখন কিন্তু ইন হতো। তাহলে এখানে একটা এনভায়রনমেন্ট বলেছে, ইন ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। সিচুয়েশন বলছে, এনভায়রনমেন্ট নয়, সিচুয়েশন। ওকে, নেক্সট কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে দিস টায়ার্স, এই দেখো গাড়িতে যে টায়ারগুলো দেওয়া আছে, বলছে এই টায়ারগুলো আর রিয়েলি গুড, সত্যি ভালো, ড্যাশ দ্য স্নো, বরফের মধ্যে। তাহলে এখানে একটা এনভায়রনমেন্ট বলেছে, এনভায়রনমেন্ট। তাহলে এখানে একটা পরিবেশ, কোনো একটা পরিবেশে কোনো কিছু ভালো, টায়ারগুলো ভালো। তাহলে কোনো পরিবেশ বললে, কোনো সিচুয়েশন বললে, কোনো প্লেস বললে আমরা বলেছিলাম ইন ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে আমাদের প্রিপোজিশন কী হয়ে যাবে, এ ইজ দ্য কারেক্ট আনসার, ইন, ঠিক আছে। এই টায়ারগুলো কিন্তু বরফের এরিয়াতে, এনভায়রনমেন্টে ভালো, তাহলে গুড ইন দ্য স্নো, ক্লিয়ার। তাহলে আশা করি গুড অ্যাট আর গুড ইন নিয়ে কিন্তু তোমাদের আর কোনো রকমের প্রবলেম হওয়ার কথা নয়। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আই লেফট দ্য কলেজ, আমি কলেজ ত্যাগ করেছিলাম, ড্যাশ দ্য এজ অফ 24, 24 বছর বয়সে আমি কলেজ ত্যাগ করেছিলাম, ছেলেটা। তাহলে নির্দিষ্ট কোনো বয়সে কোনো কাজ করা বললে, মারা যাওয়া বললে, বিবাহ করা বললে, তাহলে কোনো বয়স মেনশন থাকলে সেই বয়সে কোনো কিছু ঘটেছিল, অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ঠিক আছে, অ্যাট বয়স বললেই। তাহলে আই লেফট দ্য কলেজ অ্যাট দ্য এজ অফ 24। নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে যে আমাদেরকে মাথায় রাখতে হবে, শি হ্যাজ নো কন্ট্রোল, তার কোনো কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই, ড্যাশ হার টেম্পার, তার যে মেজাজ, সেই মেজাজে তার কোনো নিয়ন্ত্রণ নেই। মেয়েটা দেখো সমস্ত কিছু ছুঁড়ে ভেঙে দিচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি ওপর বলছে, এবং স্পর্শ নেই। কন্ট্রোল তার টেম্পারের সঙ্গে তো তার স্পর্শ নেই, তাহলে স্পর্শ থাকলে আমরা অন বলতে পারতাম, তাহলে স্পর্শ নেই, এখানে ওভার ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ক্লিয়ার। শি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার, ওভার সান হতে পারতো, তার ছেলের উপরে তার কোনো কন্ট্রোল নেই, তো সেক্ষেত্রে ওভার, টাচ নেই, তাহলে ওভার, এরকম ওপরে বলবে, টাচ থাকবে না, ওভার। শি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার। নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে যে হোয়াট আর ইউ ওরি মানে হচ্ছে চিন্তা করা। দেখো চিন্তা মানে দুশ্চিন্তা, তাহলে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা, বলছে তুমি কি নিয়ে দুশ্চিন্তা করছো। দেখো ছেলেটা বসে পয়সা নিয়ে, বৃষ্টি নিয়ে, আবহাওয়া নিয়ে, ঘড়ি, অনেক রকমের দুশ্চিন্তা তার মধ্যে আসছে, ঠিক আছে। তো শুধুমাত্র দুশ্চিন্তার কথা বলেছে, কোনো কিছু নিয়ে উদ্বেগ বলেনি। তাহলে ওরির পরে আমাদের 100% মোস্ট কমনলি যেটা হয় কিন্তু ফরও বসে, অ্যাবাউট বসে। আমরা কমনলি কি বসাবো, অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কোনো স্পেসিফিকভাবে কিছু মেনশন করেনি, ফরও কোনখানে হয় আমি তোমাদেরকে বলে দেবো, কিন্তু এখানে মাথায় রাখো কমনলি আমাদের কি হবে, অ্যাবাউট। হোয়াট আর ইউ ওরিং অ্যাবাউট, তুমি কি নিয়ে দুশ্চিন্তা করছো, অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার। কোন ক্ষেত্রে ফর বসে আমরা দেখে নেবো, চলো পরপর আমি মেনশন করে দিয়েছি। আই ওরি ড্যাশ দ্য এক্সাম টুমরো,
আগামীকাল যে আমার পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা নিয়ে আমি একটু দুশ্চিন্তিত, চিন্তা করছি। এখানে অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার, এখানে তো ফর মেনশন করা নেই, তাহলে অ্যাবাউট, ঠিক আছে, দুশ্চিন্তা করছি কোনো পরীক্ষা নিয়ে, তাহলে আই ওরি অ্যাবাউট দ্য এক্সাম টুমরো, আগামীকালের পরীক্ষা নিয়ে আমি একটু চিন্তিত আছি, দুশ্চিন্তা করছি। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, বিষয়টা বুঝে যাবে। দেখো, ডু নট ওরি ড্যাশ দ্য মানি, পয়সা নিয়ে দুশ্চিন্তা। তো নর্মালি যেখানে তোমরা ওরির পরে ফর অ্যাবাউট দুটোই কারেক্ট, যখন যেটা থাকবে সেটাই দিয়ে দেবে, কিন্তু একটু স্পেসিফিকভাবে ফর কোন জায়গাটায় বসে আমরা মেনশন করবো। এখানে কি বলছে, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না পয়সা নিয়ে, হয়তো পয়সা হারিয়ে গেছে, পয়সা কম আছে, স্ত্রী স্বামীকে বলছে। ক্লিয়ার? ডু নট ওরি, ছবি দেখলে তোমরা বুঝতে পারবে। ডু নট ওরি অ্যাবাউট, এখানে ফর তো নেই, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবাউট। ডু নট ওরি অ্যাবাউট দ্য মানি। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট আমরা দেখে নেবো, বলছে আই ওরি ড্যাশ দ্য সেফটি অফ দ্য ওয়ার্কার্স, বলছে কর্মীদের যে নিরাপত্তা। এবার ভালো করে বুঝবে, যেখানে নিরাপত্তা বলবে কারোর হেলথ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বলছে, নিরাপত্তা। এখানে আমাদের নিরাপত্তা মানে সেফটি, তাহলে যেখানে আমাদেরকে সেফটির কথা বলবে, সেফটি কোনো বিষয় নেই, আমাদের মধ্যে একটা এক্সট্রা উদ্বেগ থাকে, সেফটির কথা বললেই কিন্তু আমাদের ওরির পরে ফর ইজ দ্য কারেক্ট আনসার, ওরি ফর। আই ওরি, আমি চিন্তা করি, যে মনে করো এই যে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, ঠিক আছে, ম্যানেজার, সে বলছে আই ওরি ফর দ্য সেফটি অফ দ্য ওয়ার্কার্স, কর্মীদের নিরাপত্তা নিয়ে কিন্তু আমার মধ্যে একটু দুশ্চিন্তা আছে বা আমি দুশ্চিন্তা করি। ঠিক আছে, তাহলে ফর এখানে কারো স্বাস্থ্য নিয়ে, কারো নিরাপত্তা নিয়ে, মনে করো ভবিষ্যৎ নিয়ে যখন আমরা দুশ্চিন্তার মধ্যে থাকবো, ফর ইজ দ্য কারেক্ট আনসার। যেখানে অ্যাবাউট যে হবে না তা না, অ্যাবাউটও হবে, কিন্তু ফর অ্যাপ্রোপ্রিয়েট সেই জায়গার ক্ষেত্রে যদি ফর থাকে অবশ্যই সেই ক্ষেত্রে ফর নেবে। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো, এখানেও তোমরা মাথায় রাখতে পারবে, বুঝতে পারবে যে আই ওরি ড্যাশ দ্য নেক্সট জেনারেশন, বলছে পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্ম নিয়ে আমি চিন্তা করি। দেখো, বাবা তার ছেলে মেয়েদের বা দাদু তার নাতি নাতনিদের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে কিন্তু দুশ্চিন্তা করছে। তাহলে এখানে ফিউচারের কথা বলছে, ফিউচার, FUTURE, ফিউচার নিয়ে দুশ্চিন্তা, কারোর ভবিষ্যৎ কি হবে, সেখানেও কিন্তু আমাদের ফর ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবাউট এখানে নেই। আই ওরি ফর দ্য নেক্সট জেনারেশন। ক্লিয়ার? তাহলে বললাম যে উদ্বেগ থাকলেই কারোর স্বাস্থ্য নিয়ে, কারোর ভবিষ্যৎ নিয়ে, সেফটি নিয়ে, আমাদের ফর ইজ দ্য কারেক্ট আনসার, ওরি ফর। নেক্সট কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট বলছে কি, হি ওরি, সে চিন্তা করে ড্যাশ ইজ ব্রাদার্স হেলথ। দেখো, এখানে হেলথ বলেছে, তাহলে হেলথ, স্বাস্থ্য নিয়ে আমি একটু আগে বললাম, তাহলে স্বাস্থ্য নিয়েও যদি কারোর দুশ্চিন্তা থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রিপোজিশন হয়ে যাবে ফর ইজ দ্য কারেক্ট আনসার, ডি। ক্লিয়ার? হি ওরি, সে চিন্তা করে তার ভাইয়ের স্বাস্থ্য নিয়ে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে না, বলছে হি কমিটেড এভরিথিং হি রেড ড্যাশ মেমোরি। দেখো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কমিট সামথিং টু মেমোরি, কমিট সামথিং টু মেমোরি, তার মানে হচ্ছে মুখস্থ করা বা মনের মধ্যে গেঁথে নেওয়া। এখানে মনের মধ্যে গেঁথে নেওয়া বলছে, ঠিক আছে, মনের মধ্যে গেঁথে নেওয়া বোঝাচ্ছে, গেঁথে নেওয়া। তাহলে এই যে একটা ফ্রেজ, এই ফ্রেজের মানেই হচ্ছে কি, ফ্রেজটা কি, এই যে কমিট সামথিং এভরিথিং, এখানে টু মেমোরি, কমিট সামথিং টু মেমোরি, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। ঠিক আছে, এটার মানেই হচ্ছে কোনো কিছু মনের মধ্যে গেঁথে নেওয়া বা আত্মস্থ করা। তাহলে আমাদের টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখো, ছেলেটা যা কিছু পড়েছিল সব কিছু কিন্তু মনের মধ্যে ধরে রেখেছিল, মুখস্থ করে রেখেছিল, আত্মস্থ করে নিয়েছিল। ক্লিয়ার? তাহলে হি কমিটেড এভরিথিং হি রেড, সে যা পড়েছিল সব কিছু সে টু মেমোরি, মনের মধ্যে আত্মস্থ করে রেখেছিল। নেক্সট কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট কি বলছে দেখো, বলছে হি গেভ মি, সে আমাকে দিয়েছিল গুড অ্যাডভাইস, ভালো উপদেশ, ড্যাশ হেল্পিং মি উইথ মানি, মানে বলতে চেয়েছে আমাকে সে তো পয়সা দিয়েছিল, যে লোকটা দেখো, আমি তার কাছে গিয়েছিলাম, আমার বন্ধু, সে আমাকে পয়সা তো দিয়েছিলই, তার পাশাপাশি আমাকে ভালো উপদেশ দিয়েও ছিল। ক্লিয়ার? তাহলে পাশাপাশি, একটার পাশাপাশি আর একটা দিচ্ছে, তাহলে হি গেভ মি গুড অ্যাডভাইস, পাশাপাশি বললে পাশাপাশি, পাশাপাশি যদি বলে, পাশাপাশি যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি হয়ে যায়, বিসাইডস ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, বিসাইডস। ঠিক আছে, উইথ কিন্তু গোলাবে না, বিসাইডস, তাহলে বিসাইডস ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি গেভ মি গুড অ্যাডভাইস, সে আমাকে ভালো উপদেশ দিয়েছিল, বিসাইডস হেল্পিং মি উইথ মানি, আমাকে তো পয়সা দিয়েই ছিল, কিন্তু পয়সাটা আমি কি করে খরচ করব, কোথায় ইনভেস্ট করব,
কীভাবে কাজে লাগাবো সেটাও কিন্তু সে আমাকে বলেছিল। তাহলে বিসাইডস, একটার পাশাপাশি আর একটা কিছু ঘটলে আমাদের বিসাইডস, ঠিক আছে। বিসাইডস আ কার, একটা গাড়ির পাশাপাশি আই হ্যাভ আ বাইক, আমার একটা বাইকও আছে, পাশাপাশি বিসাইড। আর কোনো কিছুর পাশে বললে সেক্ষেত্রে এসটা হবে না, শুধু বিসাইড হবে, ক্লিয়ার, গুলিয়ে কিন্তু ফেলবে না। নেক্সট, আচ্ছা নেক্সট কি বলছে আমরা দেখে নেব। বলছে রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস। তাহলে মেড মোস্ট অফ, তাই তো, এর মানে হচ্ছে কি ভালোভাবে ব্যবহার করা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। মেড দ্য মোস্ট অফ সামথিং, মেক দ্য মোস্ট অফ সামথিং, তার মানে কোনো কিছুর সম্পূর্ণটা ভালোভাবে কাজে লাগানো। তাহলে এখানে বলছে রাম মেড দ্য মোস্ট কিসের, রিসোর্সেস, এবং অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ এখানে অফ আসে, যে মেক দ্য মোস্ট অফ সামথিং, তার মানে হচ্ছে ভালোভাবে কাজে লাগানো। তার কাছে যে সম্পদগুলো ছিল, রিসোর্সেসগুলো ছিল, সেগুলো সে ভালোভাবে কাজে লাগিয়েছিল। তাহলে অব ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। রাম মেড দ্য মোস্ট অব হিজ রিসোর্সেস, ক্লিয়ার, বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে উই শ্যাল স্টার্ট ড্যাশ হোম নাও। দেখো কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে স্টার্ট শব্দের পরে কিন্তু আমাদের প্রিপোজিশন হবে হচ্ছে ফর, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা, ঠিক আছে। তাহলে বলছে বাড়ির উদ্দেশ্যে আমরা এবার রওনা হব, ফর ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে উই শ্যাল স্টার্ট ফর হোম নাও, আমরা বাড়ির কোথাও গেছিল, এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হব। তাহলে হোম ইজ, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে স্টার্ট শব্দের পরে কিন্তু ফর ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। আরও শব্দ আছে, আমরা পরপর মেনশন করেছি, দেখে নেব। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আমাদের কি বলছে দেখে নাও। নেক্সট বলছে যে আই শ্যাল লিভ ড্যাশ কলকাতা টুমরো। দেখো এখানেও সেম বলে দিই, নর্মালি তো কোনো জায়গার থেকে চলে আসলে ফ্রম প্রিপোজিশন তো আমাদের হবেই, এখানে ফ্রমও আমাদের হবে, ঠিক আছে। কিন্তু কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে, আগেরটাও, তাহলে কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বোঝালে, ঠিক আছে, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বোঝালে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে হচ্ছে কি ফর ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে আই শ্যাল লিভ ড্যাশ কলকাতা টুমরো, তাহলে আগামীকাল আমি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তাহলে রওনা হওয়া বললে ফর ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু ফর ও ফ্রমও হতে পারে, যে আমি কলকাতা থেকে রওনা দেবো অন্য কোনো জায়গার উদ্দেশ্যে, সেক্ষেত্রে ফ্রমও আমাদের হতে পারে। কিন্তু এখানে আমি তোমাদের দুটোই বুঝিয়ে দেওয়ার জন্য দুটো আমরা দিয়েছি, কিন্তু এরকম দুটো থাকবে না, একটাই অপশান থাকবে, ক্লিয়ার। তো এটা মাথায় রাখবে। ওকে, নেক্সট আমরা চলে যাব। নেক্সট কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট বলছে যে দ্য ট্রেন ইজ বাউন্ড ড্যাশ বাংলাদেশ। বলছে ট্রেনটা বাউন্ড মানে কি, বাউন্ড মানে হচ্ছে গমনরত, আমরা বলতে পারি গমনরত বা গমন উদ্যত বা যাচ্ছে, এরকম মানে ট্রেনটা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে। এই বাউন্ড শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে, ফর বসবে, ফর বাউন্ড ফর। আগেরটা যেমন লিভ ফর হলো, স্টার্ট ফর হলো কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়া, ঠিক সেরকম বাউন্ডের পরে ফর, বাউন্ড মানে গমনরত বা যাচ্ছে বা গমনোদ্যত। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর বাংলাদেশ, বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে বা গমনরত ট্রেনটা। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য ট্রেনটি ডিপার্টেড ড্যাশ দিল্লি অ্যাট 6 AM। দেখো কোনো জায়গার উদ্দেশ্যে যদি রওনা হওয়া বলে, ঠিক সেই ক্ষেত্রে সমস্তগুলো বললাম, পরপর আমরা মেনশন করেছি, ডিপার্ট শব্দের পরেও কিন্তু আমাদের ফর প্রিপোজিশন বসবে, ফর। তাহলে কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে ডিপার্ট শব্দের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর। এখানে দেখো দিল্লির উদ্দেশ্যে, দেখো টু দিল্লি লেখা আছে, টু দিল্লি, তাহলে দিল্লির উদ্দেশ্যে কিন্তু ট্রেনটা রওনা দিয়েছে বা ছেড়েছে কোনো জায়গা থেকে। তাহলে দ্য ট্রেন ডিপার্টেড, ট্রেনটা ছেড়েছিল, প্রস্থান করেছিল দিল্লির উদ্দেশ্যে অ্যাট 6 AM, 6টার সময়। ফর ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দেখো সবাই ট্রেনে উঠে যাচ্ছে। ওকে, নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে দ্য ট্রেন ডিপার্টস, ট্রেনটা ছাড়ে। ডিপার্টের পরে তো ফ্রমও হতে পারে, কোনো জায়গার উদ্দেশ্যে যেমন রওনা হয়, জায়গা থেকেও তো ছাড়ে। তাহলে এখানে দেখো দ্য ট্রেন ডিপার্টস, এই ট্রেনটা ছাড়ে ড্যাশ হাওড়া স্টেশন। তাহলে ফ্রমও হতে পারে ডিপার্টের পরে, ঠিক আছে, যে হাওড়া স্টেশন থেকে ট্রেনটা কিন্তু প্রত্যেক দিন ছাড়ে। তাহলে ফ্রম ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য ট্রেন ডিপার্টস ফ্রম হাওড়া স্টেশন। ওকে, নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে শি ডিপার্টেড ড্যাশ হোম আর্লি ইন দ্য মর্নিং। এখানে দেখো বাড়ির দিকে যাচ্ছে না, কিন্তু বাড়ি থেকে সে অন্য জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তাহলে ওই যে বললাম কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া, একটা জায়গা ছেড়ে আর একটা জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া।
ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে তাহলে কি, এখানে কিন্তু বাড়ির জন্য রওনা দিচ্ছে না, অন্য জায়গায় যাওয়ার জন্যে বাড়ি থেকে যাচ্ছে, বাড়ি থেকে প্রস্থান করে যাচ্ছে। তাহলে এখানে ফর নয়, এখানে ফ্রম। তাহলে শি ডিপার্টেড ফ্রম হোম, সে প্রস্থান করেছিল বাড়ির থেকে আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা। ঠিক আছে, খুবই সকাল সকাল বাড়ি থেকে সে রওনা দিয়েছিল তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু ফ্রম ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে উই উড লাইক টু পে দ্য বিল, বলছে আমি পছন্দ করবো, আমি চাইবো বিলটা দিতে ড্যাশ ক্যাশ। এইরকম ক্ষেত্রে কোনো কিছু ক্যাশে পে করা বললে ইন ক্যাশ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তোমরা জানো এটা কমন, যে আই উড লাইক টু পে দ্য বিল ইন ক্যাশে। ঠিক আছে, কোনো সময় কিন্তু বাই করবে না, ইন ক্যাশ। দেখো ক্যাশে কিন্তু বিলটা দিচ্ছে। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের লাস্ট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি বলছে, দেখে নাও, একদম সিম্পল। দ্য ক্যাট জাম্পড, বিড়ালটা লাফ দিয়েছিল ড্যাশ দ্য ফেন্স মানে কি, বেড়া। ফেন্স মানে হচ্ছে বেড়া, এই যে বেড়া, ফেন্স। তাহলে দেখো বিড়ালটা কি করছে, ফেন্সের কিন্তু সাথে টাচ নেই, বেড়ার ওপর থেকে লাফ দিচ্ছে। তাহলে এখানে অন হবে না, ওভার, ওপরে বলছে, তাহলে বেড়ার ওপর থেকে লাফ দিচ্ছে, ওভার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টাচ নেই, ওপর দিয়ে, ওভার। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আজকের ক্লাস। আমি তোমাদেরকে আবারও বলে রাখি, যারা একদম শুরুর থেকে গ্রামার এবং ডেসক্রিপটিভ রাইটিংয়ের সমস্ত বিষয়গুলো আত্মস্থ করতে চাও, খুব ধীরে ধীরে সুন্দর করে শিখতে চাও, দুটো ব্যাচ কিন্তু কমপ্লিটলি আমরা 2-1 দিনের মধ্যেই শুরু করে দেবো। স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল করার নাম্বার, দুটো নাম্বারে কিন্তু কল করে তোমরা আমার কাছ থেকে বিশদে জেনে তোমরা এই দুটো ব্যাচে কিন্তু অবশ্যই এনরোল হয়ে যাও। আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।